আরেক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে জানাই অনন্ত অনন্ত কোটি প্রণাম। উপস্থিত আমার প্রাণপ্রিয় বেলকর্মী ভাই বোন যারা উপস্থিত হয়েছেন সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। আজ আমি কোনো তত্ত্ব আলোচনা করব না। আজকের হাওড়া জেলা ভৌগোলিক পরিষদের যে উদ্যোগ, সেই বিষয়ে দু চার কথা আলোচনা করব। ট্রেন গন্ডগোলের জন্য বহু ভাই বোন আসতে পারেনি, যারা এসেছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাই। আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে চলেছি, সেটা প্রত্যেকে বুঝতে পারছি। আমি খুব শীঘ্রই একটা ঘরোয়া আলোচনার ডাক দেব। আমার কাছে যা তথ্য আছে, আমি যেহেতু এখন রিমার্কেবল হয়ে গেছি, যে কোনো সময় আমার উপর একটা আক্রমণ হতে পারে, সেটা বুঝেই চরম সত্যগুলো ভাই বোনদেরকে জানিয়ে যেতে চাই। আমাদের যা পরিস্থিতি এখন, দীর্ঘদিন যারা যারা সন্তান দলের তাবড় কর্মী, যারা দিনের পর দিন বছরের পর বছর সন্তান দল সংগঠন করেছেন, আজ অবাক হয়ে যেতে হয়। পরমপিতা সেই অভ্রান্ত ভবিষ্যৎবাণী এমন একদিন আসবে, চোখের সামনে টাকা থলি নাচবে। পরম চৈতন্যের মহাপ্রভু লালন ঠাকুর বইতে বলছেন, ওরা তোমাদেরকে হায়ার করে নিতে চাইবে। হায়ার মানে ভাড়া। ওরা তোমাদেরকে হায়ার করে নিতে চাইবে। আমরা ওদের কবলে পড়তে চাই না। মাইন্ডেড প্রত্যেকে ভাইটাল পয়েন্ট আলোচনা করছে। ঠাকুর বলছেন, ওরা তোমাদেরকে হায়ার করে নিতে চাইবে। আমরা ওদের কবলে পড়তে চাই না, আমরা আমাদের কবলে এনে ওদের সাহায্য করতে চাই। আছে না বলা যাবো কি? পরম চৈতন্য মহাপ্রভু লালন ঠাকুর বইটা পড়ে দেখবেন। এবার সামলানো যায় করা যাবোটা করে দেখবেন। সেখানে ঠাকুর বলছেন, আগের দিনে রাজরাজারা যেমন বড় বড় শিল্পী গায়ক বক্তাগুলোকে অর্থ দিয়ে কিনে রেখে তাদেরকে ব্যবহার করত, অপছন্দ হলে তাদেরকে খুন পর্যন্ত করে দিত। আমার সন্তানদের মধ্যে সেই ঘটনা ঘটতে পারে। আজকের পরিস্থিতি মনে হচ্ছে সেই দিকে এগোচ্ছে। গোটা সন্তান দল সংগঠন গোটা পশ্চিমবাংলার বুকে, অন্যান্য রাজ্যের কথা বাজি দিলাম, এখন একটা ত্রাস তৈরি হয়েছে, আতঙ্ক তৈরি হয়েছে। যত সেক্রেটারি সভাপতি ছিল তাদের মধ্যে গেল রব উঠে গেছে। এতদিন যারা কথায় কথা চিত্তদা বলতেন, চিত্তসিদ্ধার বলতে অজ্ঞান ছিলেন, চিত্তদা যা বলবেন আমরা সেইভাবে চলবো। 2018 সালে তাকে জোর করে তুলে নিয়ে যাওয়া হলো কেন্দ্রীয় কমিটি, তৎকালীন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে। দাদা একান্ত যাবেন না, শরীর অসুস্থ। তিনবার রিকোয়েস্ট করে, অনুরোধ করে, জোর করে তুলে নিয়ে যাওয়া হলো ইচ্ছাপুর কমিউনিটি হলে। সেইখানে গিয়ে দাদা বক্তব্য দিলেন। সেই বক্তব্য পরিষ্কার, অবাক হতে হয়। বক্তব্যটা কে দিচ্ছে? সন্তান দলের সম্পাদক। আপনারা যে জেলা কমিটি করছেন, যে শাখা কমিটি করছেন, যে সমন্বয় কমিটি করছেন, কার সিগনেচার আছে তাতে? কার স্ট্যাম্প প্যাড ব্যবহার করা হয়েছিল? মাননীয় চিত্তসিদ্ধার মহাশয়ের সিগনেচার। তার সই নিয়ে আপনারা সংগঠন করছেন। পরমপিতা তাকে মনোনয়ন দিয়েছেন, আপনাকে আমাকে নয়। অথচ অবাক হয়ে যেতে হয়, দুঃখ লাগে, কষ্ট লাগে। যারা চিত্তসিদ্ধারকে সামনে রেখে এতদিন সংগঠন করলেন, তার নির্দেশ মতো
পর ঘন্টা সকালে দুপুরে বিকেলে রাত্রে দফায় দফায় দলে দলে ভাই বোন গিয়ে তাকে দিনের পর দিন তার কাছে তত্ত্ব আলোচনা করেছেন, তার থেকে পরামর্শ নিয়েছেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তাকে আমরা ব্যবহার করেছি, তার কাছ থেকে আমরা নোটস নিয়েছি, টিপস নিয়েছি, কিন্তু তার নির্দেশটাকে আমরা কার্যকরী করিনি। সন্তান দলের সম্পাদক হিসাবে তার নির্দেশটাকে আমরা বাস্তবায়িত করিনি। তাকে সামনে রেখে আমরা বরং ব্যবসা করেছি। আজকে অত্যন্ত নির্লজ্জের মতো কথাগুলো বলতে হচ্ছে আমাকে। এখনো পর্যন্ত যেদিন 2018 সালে ইছাপুর কমিউনিটি হলে তিনি বললেন যে আজ থেকে সমস্ত শাখা জেলার গণ্ডি ভেঙে দাও, যত গন্ডগোল এই সভাপতি সেক্রেটারি পদ নিয়ে এই পদগুলোকে উঠিয়ে দাও, বৈদিক সন্তানদের ভেঙে দাও, মৈত্রী মহলের দরকার নেই, সমস্ত গণ্ডি ভেঙে দাও। সেই মিটিংয়ে কারা ছিলেন? সন্তান দলের বর্তমান কেন্দ্রীয় কমিটির তাবড় নেতারা। সেই মিটিংয়ে কারা ছিলেন? গোটা পশ্চিমবাংলা আসামের সমস্ত তাবড় সন্তান দলের নেতৃস্থানীয় ব্যক্তিরা প্রত্যেকেই ছিলেন। প্রত্যেকের উপস্থিতিতে চিত্তদা জোর করে যখন তাকে নিয়ে যাওয়া হলো, তিনি গিয়ে বললেন, প্রথম ভাষণের শুরুতেই বললেন, আজকের আমি যা বক্তব্য দেব মন মুখ আমাদের এক হোক। পরমপিতার কাছে আমার একান্ত প্রার্থনা, আজ আমি যে কথা বলবো, যে মতামত দেব, সেটি চিত্ত শিকদারের মত হিসাবে আপনারা নেবেন না। পরমপিতার প্রতিনিধি হিসাবে চিত্ত শিকদারের মুখ থেকে পরমপিতার নির্দেশ, পরমপিতার অভিপ্সা, মানে পরমপিতার ইচ্ছাটা আপনারা শুনবেন, আপনারা মানবেন, এটি আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ। তাহলে জোর করে সন্তান দলের তাবড় রতি মহারথী যারা জোর করে ইচ্ছাপুরে নিয়ে গেলেন কমিউনিটি হলে, যে দাদা আপনি যেভাবে বলবেন আমরা সেইভাবে চলব। তাহলে তিনি যে বললেন, যে চিত্ত শিকদার মহাশয় শিখেছেন নিয়ে আপনারা জেলা কমিটি চালাচ্ছেন, শাখা কমিটি চালাচ্ছেন, সমন্বয় কমিটি চালাচ্ছেন, সেই সম্পাদক আবার নিজের রাস্তাটাকে বদলে দিলেন, সেই সম্পাদক আবার রাস্তাটাকে ঘুরিয়ে দিলেন, যে সেক্রেটারি সভাপতির সিস্টেমটাকে তুলে দেওয়া হোক, অথচ আমরা সেটাকে মান্যতা দিলাম না। উল্টে মন্তব্য করছি যারা বিভিন্ন শাখা জেলা সমন্বয়ের যারা সেক্রেটারি সভাপতি আছেন তারা মন্তব্য করছি, যারা বিজয় করছেন, চিত্তদাকে নিয়ে প্রোগ্রাম করেছেন, তাকে নিয়ে ক্লাস করেছেন, সম্মেলন করেছেন, সেই চিত্তদা সম্পর্কে আজকে তাদের মুখ থেকে শুনতে হচ্ছে এই চিত্ত শিকদারের সব কথা আমাদের মানতে হবে। চিত্ত শিকদারকে মনোনয়ন কে দিয়েছে? আপনারা দিয়েছেন? সম্পাদক হিসেবে কে দিয়েছে? পরমপিতা দিয়েছেন। তার সাক্ষী কে আছে? শুনে রাখুন ইতিহাস। প্রথম যখন বিনোদা বললেন, প্রথম যখন সন্তান দল সংগঠন তৈরি করবার জন্য একাংশকে দায়িত্ব দিয়ে বললেন তোমরা একটা কমিটি করে নিয়ে এসো, উনি ওনার পছন্দ মতো একটা সন্তান দল কমিটি গঠন করলেন। গঠন করে ঠাকুরের কাছে যখন গেলেন, তখন ঠাকুর বলল, যা করছস থাক, চিত্তরে কোথায় রাখছস না সদস্য পদে, ঠিক আছে, যা করছস থাক, ওর সাথে আমারও একটা মনোনীত সম্পাদক দিলাম চিত্ত শিকদার। ওই হয়ে গেল যুগ্ম সম্পাদক। ওরা ঠিক করেছিল অসীম বসীম করে, আবার ঠাকুর সম্পাদক জুড়ে দিলেন। সম্পাদক জুড়ে দিলেন কাকে? চিত্ত শিকদারকে। এই হয়ে গেল কাল। আজকে নির্দ্বিধায় বলতে বাধ্য হচ্ছে, এই সন্তান দল সংগঠনের যে 15 জন মেম্বার ছিলেন, এক্সেপশনাল চিত্ত শিকদার মহাশয় ছাড়া বাকি 14 জন মেম্বার ছিল টোটালি ইলেক্টেড। 1965 সাল থেকে শুরু করে আজ 1920 সাল পর্যন্ত একটা কর্মীর কোন তাদের কোন মাঠে ময়দানে কোন সার্ভিস নাই, কোন ত্যাগ ছিল না। টুকিটাকি তারা প্রোগ্রামে যেতেন, মিটিং সেটিংয়ে যেতেন। একমাত্র অনলি 1% ব্যক্তি চিত্ত শিকদার মহাশয়, যিনি দায়িত্ব পাওয়ার পরে মাঠে ময়দানে খেয়ে নাকে রোদে জলে পুড়ে ভিজে দিনের প্রতি মাঠে না আপনারা আমার দলে দলে তিনি প্রচার করেছেন। একদিকে তিনি রাইটার বিল্ডিং এর একজন ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসার ছিলেন, তিনি অফিস করতেন। অফিসের ফাঁকে ফাঁকে তিনি
তিনি সংসার দেখার সুযোগ পেতেন না, বাজারে তিনি খাবে দেখার সুযোগ পেতেন না, দেবের প্রতি ভাই বোনের ডাকে তিনি বেরিয়ে যেতেন বিভিন্ন জায়গায় বক্তৃতার জন্য, আলোচনার জন্য, সম্মেলনের জন্য। এদিকে কলেজ এবং সম্পাদনার দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছিল অসীম বসুকে, কিন্তু দুটো মাত্র সংখ্যা তিনি প্রকাশ করেছিলেন ভুলে ভরা। সঙ্গে সঙ্গে অসীম বসুকে দায়িত্ব নিয়ে না হলে সময় সেটাও চিত্তশিক্ষার মহাশয়কে ঠাকুর ভাষণ দিতেন, সেটা রেকর্ড করা হতো। সেই রেকর্ড গুলোকে রেকর্ডিং বাজিয়ে সেটা লিখিত করা হতো। সেই লেখাটাকে ঠাকুরকে আবার পাঠ করিয়ে শোনানো হতো। তারপরে ঠাকুর যেগুলোকে কারেকশন করে দেওয়ার পরে সেটাকে প্রিন্টে দেওয়া হতো। আমরা দীর্ঘদিন বই পত্রিকা ছাপিয়েছি, আমরা জানি একটা বই প্রকাশ করতে গেলে কতটা খাটতে হয়, কতটা কষ্ট করতে হয়। 1960 সালের পরে থেকে যখন থেকে কলেজ এবং শুরু হয়েছে, ফার্স্ট টু লাস্ট ওই একটাই ব্যক্তি চিত্তশিক্ষার একদিকে সংগঠন সামলেছেন, শাখা জেলা সমন্বয় তৈরি করেছেন, জেলের প্রতি দাদা খাটুনি থেকে কলেজ এবং সম্পাদনা করেছেন প্রতি মাসে মাসে সংখ্যা। আর কে করেছে? এটা দাদা ভজনা করছি না, যে প্র্যাকটিক্যাল। যেদিন এই সংগঠন গঠন করা হয়, সেই সংগঠন গঠন করার দিনে ঠাকুর যখন বললেন যে আমার মনোনীত সম্পাদক আরেকটা যে দিলাম সেটা হচ্ছে চিত্তশিক্ষা, বলার সঙ্গে সঙ্গে ঠাকুর বললেন আমি এই সন্তান দলের একটা টাকা দিয়ে বলেন আমি প্রথম সদস্যের পদ গ্রহণ করলাম। কথাগুলো মাথা ভাববেন একটু। আপনারা যে সন্তান দল করছেন সেই সন্তান দলের প্রথম সদস্য পরম পিতা নিজে একটা টাকা দিয়ে সদস্য পদ গ্রহণ করলেন। যেই তিনি একটা টাকা দিয়ে সদস্য পদ গ্রহণ করলেন, আজকে যে নিউ জেনারেশন যারা সন্তান দলে স জানে না, বায়ুধ্বজের র জানে না, রামনন্দের র জানে না, তারা বলছে যে সে কথাই আজকে আমাদের মানতে হবে, ইতিহাস জানতে হবে। যখনই ঠাকুর 1 টাকা দিয়ে সদস্যপদ গ্রহণ করলেন, সেখানে উপস্থিত ছিলেন অনেকে বলে ঠাকুর এই যে মনোনীত সম্পাদক হয়েছিলেন চিত্তশিক্ষার মহাশয়কে, তার প্রমাণ কি আছে? আজকে প্রমাণ নিয়ে যান। দেউলভ ভাই ঠাকুর তিনি 2 লক্ষ টাকা দিয়ে সন্তান দলে ফান্ডে ঠাকুরের যখন 1 টাকা দিয়ে সদস্যপদ গ্রহণ করলেন, তিনি বললেন বাবা আমি 2 লক্ষ টাকা সন্তান দলে ফান্ডে দান করলাম। আজকে তিনি বোম্বের বিখ্যাত কোটিপতিদের মধ্যে 1 থেকে 10 এর মধ্যে তিনি একজন আছে। তিনি মারা গেছেন, তার ছিলেন দীপক ঠাকুর এখনো বেঁচে আছে। প্রমাণ নিতে চান, সাক্ষী নিতে চান, খোঁজ করে দেখে আসুন যদি জানবার ইচ্ছা থাকে। সেই 2 লক্ষ টাকা আত্মসাৎ হয়ে গেল কি করে সেগুলো আমি আজ যাব না। সেখান থেকে সন্তানদের সংগঠনের কার্যক্রম শুরু। আমরা ভুলে গেছি পরম পিতার যে তত্ত্ব বলা রয়েছে কলেজে বুকে, আমার প্রথম অঙ্কের সঙ্গে দ্বিতীয় অঙ্কে প্লেয়ারদের সাক্ষাৎ হবে না, দ্বিতীয় অঙ্কে প্লেয়ারদের সঙ্গে তৃতীয় অঙ্কে প্লেয়ারদের সাক্ষাৎ হবে না। আমরা যারা ঠাকুর বালুব্রহ্মচারী মহারাজের বরপুত্র হয়ে বসে আছি, আমাকে ঠাকুর সেক্রেটারি বানিয়েছে, আমাকে ঠাকুর এই শাখা তৈরি করেছে, আমি এটাকে ভেঙে এখন আর কর্মী পরিষদ করবো না। আরে বাবা, কর্মী পরিষদ যদি করতে না হয় তাহলে চিত্তশিক্ষার মহাশয় তিনি সন্তান দলের সম্পাদক, যার স্ট্যাম্প প্যাড, যার সিগনেচার দিয়ে আজকের আপনারা শাখা জেলা সমন্বয় চালাচ্ছে, তার মুখ থেকেই তো কথাটাকে দিয়েছে। এটা রামসব যদুমধু বলেনি, তাহলে তার সব কথা মানবো, অথচ তার শেষ কথাটা কেন মানবো না? যদি প্রয়োজন না থাকে তাহলে কর্মী পরিষদ কথাটাকে গঠন করতে কেন তিনি বললেন? এটাকে আমরা ভাববো না? আমি কি ভুল বলছি? যে সম্পাদক শাখা জেলা সমন্বয় তৈরি করলেন তিনিই বললেন আবার কর্মী পরিষদ গঠন করতে। যত গন্ডগোল এই শাখায় শাখায় জেলা সেক্রেটারি সভাপতি পদ নিয়ে এই সিস্টেমটাকে তুলে দাও। তাহলে তিনি প্রয়োজন আছে বলেই কথাটা বলেছেন। কারণ আজকে বিশ্ব পরিস্থিতি থেকে আমি যাব না, অনেক সময় লেগে যাবে। সংক্ষেপে, আমাদের অত্যন্ত সময় কম, সংক্ষেপে সেরে দিচ্ছি। সেটা হলো আমাদের এটাকে ভাবতে হবে, এখনো যারা এই সমন্বয় কমিটি চালাচ্ছেন, এখনো যারা জেলা কমিটি চালাচ্ছেন, শাখা কমিটি চালাচ্ছেন, বর্তমান কেন্দ্রীয় কমিটি কার আন্ডারে আছে? কার আন্ডারে? শঙ্কর সরকারের আন্ডারে, ঠিক তো? তাই এখনো যারা, আমরা ছোটবেলা থেকে কি দেখেছি যে আমরা 10-12টা শাখা কমিটি গঠন করে একটা করে জেলা কমিটি গঠন করা হতো। আর সমস্ত জেলার একটা জেলা, ধরুন আপনাদের এই হাওড়া জেলা, এই হাওড়া জেলার মনে করুন 10-12টা জেলা কমিটি আছে, কম বেশি যাই হোক। এই সমস্ত জেলাগুলোকে নিয়েছিল সমন্বয়
কমিটি। সেই সুব্রতদা মারা গেছে, সুব্রত ব্যানার্জি, আপনাদেরকে এখন চিনছি। তখন আমরা সুব্রত ব্যানার্জির সঙ্গে কাজ করেছি, যিনি সমন্বয় চেয়ারম্যান ছিলেন। প্রত্যেকটা মিটিং আমাদের সঙ্গে যোগাযোগ হতো। আজকে তিনি মারা গেছেন। প্রত্যেক জেলায় এরকম সমন্বয় কমিটি ছিল, আর প্রত্যেক জেলার সমন্বয় কমিটির মাথাকে কেন্দ্রীয় কমিটি। তাহলে এখনো যারা এই শাখা জেলা চালাচ্ছেন, তাহলে আপনাদের মাথার উপর কে আছে? কে আছে? শঙ্কর সরকার। তাহলে কি আমরা ধরে নিতে পারি না যে আপনারা এখনো যারা জেলা শাখা চালাচ্ছেন তারা আপনারা সব শঙ্কর সরকারের আন্ডারে আছেন? বলেছি কথা যুক্তির খাতিরে তাই বলে আপনারা এখন বর্তমান সন্তানদের আন্ডারে আছেন। যাদের স্ট্যান্ড পয়েন্ট, আমার কাছে চিঠি আছে, তার লিখিত চিঠি, যিনি কমিউনিস্টের আমলে বুদ্ধদেব ভট্টাচার্য নিজে চিঠি লিখেছিলেন, যিনি বিকল্প সমাজে মিথ্যা চিত্তশিক্ষারের ভাওতা বুদ্ধদেব ভট্টাচার্যকে এই শঙ্কর সরকার তিনি চিঠি লিখেছিলেন। এই চিত্তশিক্ষারের ভাওতাবাজি, এটা এই নির্বিকল্প সমাজের পক্ষে আমরা নেই। ওই যখন কোথায় হুগলিতে কোথায় গন্ডগোল হলো, সিঙ্গুর আন্দোলন হলো, সেই সময় চিঠি লিখেছিলেন বৌদ্ধবাবুকে। যারা নির্বিকল্প সমাজকে মানে না, যারা নিজেরা গুরু সেজে গেছে, এরকম গুরু অনেক আমদানি হয়েছে। যতদিন চিত্তশিক্ষার মহাশয় ফ্রন্টে ছিলেন, তার সামনে দাঁড়াবার হিম্মত কারণ ছিল না, তার সামনে দাঁড়িয়ে কথা বলার হিম্মত কারণ ছিল না, তার সামনে গিয়ে তার কাছে গেলে ভিজে বেড়ালের মতো থাকতো। আজকে সেই বেড়ালগুলো বাদ হয়ে গেল রাতারাতি। চিত্তশিক্ষা যে মাঠ ছেড়ে দিয়েছে, সেই ভিজে বেড়ালের দল এখন সব বাঘের চেয়ারে নিয়েছে। বললাম কথাটা, এক একটা চেহারা থেকে অবাক হয়ে যেতে হয়। এই দিনের পর দিন ঠাকুরের বেদের তত্ত্ব প্রচার করেছে, কোথায় ছিল এতদিন? অকাতরে নির্বিচারে হাজার হাজার টাকা ডিস্ট্রিবিউট করা হচ্ছে। কোথা থেকে আসছে এত টাকা? আপনার এলাকায় একটা প্রোগ্রাম করবেন, একটা টোটো একটা অটো প্রচার করবার জন্য ড্রাইভার খুঁজে পান না, টাকা খুঁজে পান না, মাইক ভাড়া জোগাড় করতে পারেন না। সন্তান দলের এত উন্নতি হয়েছে, 10-15টা করে টাটা সুমো নিয়ে নগর কীর্তন হচ্ছে। শুনেছেন কোনদিন? দেখেছেন কোনদিন? হ্যাঁ, যে টাটা সুমো নিয়ে সন্তান দলের নগর কীর্তন হচ্ছে। প্রোগ্রামে যেতে গেলে আপনার আপ ডাউন টিকিট দেওয়া হচ্ছে, স্পেশাল হোটেল, স্পেশাল খাওয়া দাওয়া। আসছে কোথা থেকে এত টাকা? এটা আমার প্রশ্ন। এই টাকাগুলো কোথাকার টাকা? এটা প্রশ্ন ছিল, রেখে গেলাম। তাই বর্তমানে যারা চিত্তশিক্ষার বিরোধী, যারা নেতাজি বিরোধী, যারা নির্বিকল্প সমাধি বিরোধী, আমরা তাদের দলে নয়। বলুন রাম রাম। ঠিক বলেছি না ভুল বলেছি? যারা নির্বিকল্প সমাধি বিরোধী, যারা নির্বিচিত্ত বিরোধী, আমি মনে করি ব্যক্তিগত ভাবে চিত্তশিক্ষার মহাশয় সন্তান দলের হৃদপিণ্ড। বলেছি, আওয়াজ করুন। আমি একা চিন্তা করবো কেন? সন্তান দলের হৃদপিণ্ড চিত্তশিক্ষার মহাশয়। তিনি যখন গাইডলাইন দিয়েছেন, সেই গাইডলাইন অনুযায়ী চলতে হবে। কোন সে গাইডলাইন? প্রথমে বললেন এটা পরমপিতা রিক্সা, পরমপিতা রিক্সা আমার মুখ দিয়ে বলানো হচ্ছে। দায়িত্বটা কি? যেই সব কর্মীদের নিয়ে এলাকা কর্মী পরিষদ গঠিত হোক, কোন কমিটি নয়, কোন শাখা কমিটি, জেলা কমিটি নয়। অথচ এখন যারা শাখা কমিটি, জেলা কমিটি চালাচ্ছে, তারা জানা যদি চিত্তশিক্ষার কথা বলে তাদের জীবগুলোকে টেনে ছিঁড়ে দেবেন, আর এই বইতে বলবেন যে এটাকে এই বাক্যটা কি বলা হয়েছে। কোন শাখা কমিটি চলবে না, কোন জেলা কমিটি চলবে না, এগুলো বন্ধ করতে হবে। কেন সেটাকে মান্যতা দেওয়া হচ্ছে না? তারপরে বলা হচ্ছে এক একটা এলাকায় হোক, এই সমস্ত আপনাদের এই কমিটির কোনো গুরুত্ব নেই। এই পরিষদ, কর্মী পরিষদই কাজ করবে। এক একটা এলাকায় গ্রামের নামে হোক বা এলাকার নামে হোক, এক একটা করে কর্মী পরিষদ গঠন হবে। তাদের 5 জন, 7 জন, 10 জন, 20 জন প্রকৃতপক্ষে যারা সময় দিতে পারবে, কাজ করতে পারবে নিঃস্বার্থ ভাবে। কিন্তু সেটা কি? সেই কাজটা কি? এই নামের ব্যবস্থা করা। বাড়িতে বাড়িতে হোক বা এলাকায় হোক, ব্যাপক ভাবে এই নাম প্রচার করতে হবে। এটাই এখন বর্তমান সন্তান দলের দায়িত্ব। কি বললাম? কি বললেন? 2 জন, 5 জন, 10 জন, 30 জন হোক,
আবার কিছু কর্মী আছে যারা এঁচড়ে পাকা, কার্বাইডে পাকা করলেও ভুল হবে না, তারা ঘরে ঘরে এটাকে গুরুত্ব দিয়েছে। তার পাশে যে এলাকায় এলাকায় কথাকে গুরুত্ব দেওয়া হয়েছে সেটাকে বাদ দেওয়া হচ্ছে। এগুলোকে বলা হয় কার্বাইডে পাকা কর্মী। আমি এদেরকে বলি কার্বাইডে পাকা কর্মী, কারণ তিনি দুরকম নির্দেশ দিয়েছেন। আপনার বাড়িতে যদি 10 জন কর্মী, 2 জন কি 3 জন মেম্বার থাকে, তাহলে আপনি 10 জন কর্মী কোথায় পাবেন? তার আশেপাশে সংগঠনের ভাইদের খবর দিতে হবে। 20 জন কর্মীকে ডাকতে গেলে তাহলে তো তাদেরকে নিমন্ত্রণ করতে হবে, তবে তো তারা এসে নামতে করবে। তা সবাই যদি ঘরে বসে যায়, আমি আমার 2 জনকে নিয়ে নাম করবো, আর কোথায় যাবো না, কোথায় বেরোবো না, তাহলে তো কর্মী পরিষদ গঠন করার উদ্দেশ্যটা কি? এই নামকে এত গুরুত্ব কেন দেওয়া হলো? এখানে এই বইয়ে টোটাল দায়িত্ব দুটো। এক হচ্ছে এই বাড়িতে বাড়িতে হোক বা এলাকায় হোক ব্যাপকভাবে নাম প্রচার করা। আজ সারা বিশ্ব ছাড়খাড় হতে চলেছে, মহামারীতে ছেয়ে গেছে। এখন আর ওই আইন কানুন বিধান, ভাষাগুলো খেয়াল করবেন, এখন ওই আইন কানুন বিধান, সেক্রেটারি প্রেসিডেন্ট মিটিং মিছিল বক্তৃতাবাজির কোনো অবকাশ নেই। যে যেভাবে পারবো এই রাম উন্নয়ন মুখ্য বস্ত্র বিশ্বের সর্বশ্রেষ্ঠ হাতিয়ারের মাধ্যমে ওমকারের ভাইব্রেশন ছড়াবো 2 জন 5 জন 10 জন 20 জন মিলে। তার জন্য এক একটা এলাকার কর্মী পরিষদ, যেটা আপনারা করে ফেলেছেন 10, 15, 12টা। এরপরে ভৌগোলিক জেলাতে একটা করে ভৌগোলিক জেলা কর্মী পরিষদ গঠন হবে, যে উদ্দেশ্য নিয়ে আজকে আপনারা ডেকেছেন। আমক জেলা সন্তান দল কর্মী পরিষদ। আজকের প্রথম আপনারা ভাগ্যবান যে অল ওয়েস্ট বেঙ্গলে আমাদের এই যে কর্মী পরিষদের আন্দোলনটা যে আমরা শুরু করেছি গত বছর থেকে, বহু দাদা যেটাকে আমরা হাত ধরে অনুরোধ করেছিলাম যে আপনারা আসুন। যারা বৈদিক সন্তান দলের তাবড়া নেতা ছিল, নেত্রী ছিল, যারা মৈত্রী মহলের বড় বড় নেতাদের নেত্রী ছিলেন, তাদের সবাইকে আমি হাত জোড়ে করে, আমরা অনেকেই হাত জোড়ে করে বলেছিলাম আপনারা হাল ধরুন। বিরোধী শক্তি সক্রিয় হয়ে উঠছে, ইমিডিয়েট আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার, আমাদের পিঁপড়ের মতো দলা পাকানো দরকার। গুরুত্ব দেয়নি, এক একজনের এক এক মন্তব্য। আমার আর মিটিং সিটিং ভালো লাগে না, কেউ বলে দাদা আমার মন সায় দিচ্ছে না, নামগুলো আর করছি না। আজকের আমরা যখন নিজেরা মাঠে নেমে গেছি, এখন তাদের ঘুম ছুটে গেছে, এখন প্রদীপ সর্দারের বিরুদ্ধে বিষ মন্ত্র উগ্রানো হচ্ছে। প্রদীপ সর্দার বাজে লোক, প্রদীপ সর্দার ফালতু লোক, প্রদীপ সর্দারের সঙ্গে মিশবেন না। আরে ভাই, একটা প্রদীপ সর্দার নিভে গেলে কি যায় আছে? গায়ে আটকে থাকবে, থাকে না? কে প্রদীপ সর্দারে গেলে কে বিনয় রায়? ঠাকুর প্রয়োজন বলেছেন যে প্রয়োজন যদি হয় আমি খড়কুটোকে দাঁড় করিয়ে কাজ করিয়ে নেব। আর যারা ভয়ে আত্মগোপন করে পিছিয়ে যাবে, যদি মাটির 100 হাত নিচেতে ঢুকে যাও, সেখান থেকে চুলের মুঠি ধরে টেনে নিয়ে বলবো যা মরতে যা মরতে যা। করেছেন না করে দেবো? তাহলে ভয় কিসে? তাহলে তিনি যে ভাবে বলেছেন আমরা সেইভাবে কাজ করতে চাই। আর থাকবে প্রয়োজন মাফিক একটা শীর্ষ তদারকি কমিটি। আর ওয়েস্ট বেঙ্গল এখনো হয়নি, যদি সম্ভব হয়ে ওঠে কোনোদিন, তখন তদারকি কমিটির কথা ভাবা যাবে। সবার উপরে থাকবে এই তদারকি কমিটি। জেলা কেন্দ্রে কোনো নামের দরকার নেই, তারা শুধু দেখবে এই নাম প্রচারের কার্যক্রমে কোথাও কোনো অসুবিধা হচ্ছে কিনা, মাতব্বরি করার জন্য নয়। আজকে পতাকা এসে বললে এসব আঙুল বাড়ির কথা চলবে না। এটা ভালোবাসার সংগঠন, ঠিক কিনা? এটা ভালোবাসার সংগঠন, এটা দিলের সংগঠন। ঠাকুর বলছেন এটা ভালোবাসা। আমি দলের কারবার করি না, দিলের কারবার করি। সেই ভালোবাসার সংগঠনে দুঃখ হয়, কষ্ট হয়, আজকে সেই ভালোবাসার সংগঠনে ভালোবাসাটা হারিয়ে গেছে। নাম হচ্ছে, প্রচার হচ্ছে, কিন্তু ভালোবাসাটা হারিয়ে গেছে। সেই ভালোবাসাটাকে ফিরিয়ে আনার চেষ্টা করুন। গন্ডি ভাঙুন। আমি অতদিনের সেক্রেটারি, এতদিনের সভাপতি, এই গন্ডি ভাঙুন। এখনকার পরিবেশ পরিস্থিতি, আজ থেকে 500 বছর আগে গরুর গাড়ি ঘোড়ার গাড়ি করে যাতায়াত করেছেন। এখন যদি গরুর গাড়ি করে বলেন আপনি শিয়ালদা যাবেন, যেতে পারবেন? সারা মাস লেগে যাবে। সুতরাং পরিস্থিতি পরিবেশ অনুযায়ী তিনি যখন রাস্তাটা বদলে দিয়ে গেছেন, মাননীয় চিত্তদা সেই গাইডলাইন উদ্দেশ্য ছিল বর্তমান কেন্দ্রীয় কমিটির দায়িত্বটা, যেহেতু মিটিংটা তারাই অ্যারেঞ্জ করেছিল, তাদের উচিত ছিল এই গাইডলাইনটাকে মান্যতা দেওয়া, কিন্তু তারা এটাকে মান্যতা দেয়নি। তারা জোর করে ডেকে নিয়ে বলেছিলেন যে আপনি যেভাবে বলবেন আমরা সেভাবে চলবো, কিন্তু
তিনি যেভাবে বললেন আমরা সেভাবে চলছি না, উল্টে তার বিরুদ্ধে আমরা বিষ উগরে দিচ্ছি। যে 90% চিত্তশিক্ষক মহাশয়কে শ্রদ্ধা করতেন, আজকের কেসটা ঘুরে গিয়ে 5% দাঁড়িয়ে 90% চিত্ত বিরোধী হয়ে গেছে, আমার ব্যক্তিগত ধারণা। তার অপরাধ এই সেক্রেটারি সভাপতি পদ তুলে দিয়েছেন, বৈদিক সন্তান দল ভেঙে দিয়েছেন, গেলে উঠেছে। তা সত্ত্বেও চলছে, এখনো অনেক জায়গায় চলছে, শাখা জেলা সমন্বয় চলছে, অনেক জায়গায় চলছে। এখন মৈত্রী মহলের নামে মিটিং চলছে, অথচ চিত্তশিক্ষক মহোদয় এখানে পরিষ্কার বলেছেন মৈত্রী মহল রাখার দরকার নেই। আমি আজকের এই বার্তাটা নিশ্চয়ই সমস্ত পশ্চিমবাংলা সমস্ত স্তরে পৌঁছে যাচ্ছে। আমি তার জন্য এই কথাগুলো বলছি। আমার পরিণাম কি হবে তার জন্য আমি ভাবি না, কিন্তু সত্য থেকে আমি কখনো সরে দাঁড়াবো না। সত্যের জন্য আমাদের লড়াই চলছে, চলবে। তাই মাননীয় চিত্তদার যে গাইডলাইন, সেই গাইডলাইন অনুযায়ী আরেকটা জায়গায় শুধু নামের উপর যেমন দায়িত্ব দেওয়া হয়েছে, আরেকটা জায়গায় তিনি বলছেন শুধুমাত্র কাজের সুবিধার জন্য একটা পরিষদ তৈরি করা হবে, সেখানকার কর্মী ছেলে মেয়েদের নিয়ে তাদের মধ্যে একজনকে আহ্বায়ক ঠিক করা হবে। সেই সকলকে ডেকে মিটিং এ বসাবে, কিভাবে নাম প্রচার করা যায়, কিভাবে আরো ব্যাপকতায় যাওয়া যায়, কিভাবে সেই নামের ফাঁকে ফাঁকে তত্ত্ব আলোচনা করা যায়। এই মাঝে মাঝে তত্ত্ব আলোচনার প্রয়োজন আছে। আজকে সন্তান দল সংগঠন যে ঘুম ধরে গেছে, এর মূল কারণ হলো আমরা তত্ত্বগুলোকে সব বাক্সে বন্দী করে ফেলেছি। প্রত্যেকের বাড়ির আলমারিতে ঠাকুরের বই একটু ঠাস হয়ে রয়েছে। জিজ্ঞেস করুন কোন বইতে কি আছে, কিচ্ছু বলতে পারবে না, পড়ে যাবো। যতক্ষণ সময় পাবে, এখন ফেসবুক উঠেছে, তারা ছোটাছুটি করতে সময় একদিন চলে যাচ্ছে, তা কি করে পড়বে বইগুলো? আমার তারাবারকে আমার নিজে কানে শোনা, ঠাকুর বলছেন, জন্মোৎসবে ঠাকুর ভাষণ দিচ্ছেন যে আজ পর্যন্ত যত তত্ত্ব আমি বলেছি তোমাদেরকে, শুধুমাত্র ধর্মের 108টা ধারা আছে, তার থেকে 7-8টা ধারার কথা বলেছি। বাকি 100 ধারা তুলে রাখলাম। যেদিন বুঝবো আমার নিয়ারেস্ট এবং ডিয়ারেস্ট আমার কায়ার সঙ্গে ছায়ার মতো হয়ে গেছে, আমার তত্ত্ব সূর্যের কাছে দর্শন হয়ে যায়, সেদিন আমার অন্তরের কথা বলবো তাদের কাছে। এটা তারাবারকে প্রকাশ্য ভাষণ অনেকেই শুনেছে। তাহলে আজ পর্যন্ত যত তত্ত্ব আমরা পড়ছি, এগুলো ওই ধর্মের 108টা ধারার মধ্যে 7-8টা ধারার কথা আমরা পেয়েছি। তাতেই আমাদের বদহজম হয়ে যাচ্ছে। ভুল বলেছি? তাতেই বদহজম হয়ে যাচ্ছে। তাহলে বাকি 100 ধারা সে আবার কোন ধারারে বাবা? সে কোন তত্ত্ব, কোন হাই লেভেলের তত্ত্ব? সেটা হাড়ে হাড়ে বুঝতে পারে। দেখেন বিজ্ঞানী সত্যেন ঘোষকে ঠাকুর বলছেন তোকে আমি 10,000 সূর্যের ব্যাখ্যা শোনাতে পারি। তো বিজ্ঞানী মানুষ তো আরো সাদা হয়ে বাবু হয়ে বলেছে, বলুন আপনি বলুন, আমি শুনবো। উনি ভাবছেন তো হালকা ফুলকা গাদার আর কি। যখন আমাদের এই একটা সূর্যের ব্যাখ্যা কয়েক ঘন্টা বলে যাচ্ছেন কন্টিনিউ, তখন বিজ্ঞানীর মতো অত বড় জগৎ বিজ্ঞানী মাথায় হাত দিয়ে বলছে, গুরুদেব তোমার ওই ব্যাখ্যা বন্ধ করো, একটা সূর্যের ব্যাখ্যা আমার মাথায় দিতে পারছি না, তোমার 10,000 সূর্যের ব্যাখ্যা আমার দিতে হবে না। তো সুতরাং এই যে জায়গাটা আমাদের সন্তান দলের সবচেয়ে বড় বর্তমানে ফল্ট হচ্ছে কি, কালচারের অভাব, পড়াশোনার অভাব। এত যে বই, এত যে নির্দেশ, এত যে গাইডলাইন ঠাকুর দিয়েছেন, যদি প্রতিদিন পড়তে পারি যে কোনো একটা বই, এবং প্র্যাকটিক্যাল আমি দেখেছি, আমরা যখন কোনো সাংসারিক সমস্যা, বিভিন্ন সমস্যায় পড়ি, মাঝে মাঝে এমন পরিস্থিতি তৈরি হয়, মনে হয় যেন আর ভালো লাগছে না, সংসার ছেড়ে পালিয়ে যায়, এরকম হয় না? এরকম পরিস্থিতি তৈরি হয়। আমি আমার জীবনে প্র্যাকটিক্যাল দেখেছি, যখন দিশেহারা হয়ে আমাদের কেস কোনো পাড়ার সদস্য শুনছে না, থানায় গেলে পুলিশ শোনে না, কোর্টে গেলে কোর্ট ঠিক মতো, উকিল ঠিক মতো কাজ করছে না, উল্টা টাকা খেয়ে যাচ্ছে, এরকম যখন পরিস্থিতি হয়, এটা শুধুমাত্র আপনাদের জন্য, যারা এখনো গুরুগত হয়ে আছেন তাদের জন্য। তারা দেখবেন কিচ্ছু না সমাধান যখন পাবে, কারণ ওই যে ঠাকুরে বলে না যে আমি আমার সকল শিষ্যের সেট নষ্ট করে দিই। সেট মানে
এই যে মাথার আচ্ছাদন, এটাকে সেট বলা হয়। আমি আমার সকল শিষ্যের সেট নষ্ট করে দিয়েছি, আমি ছাড়া তোমাদের আহা বলবার কেউ নাই। এখানকার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তোমাদেরকে সেমলেস ক্রিচার করে গালিগালাজ করবে। সেমলেস ক্রিচার মানে নির্লজ্জ বেহা বলে গালিগালাজ করবে। আজকে আমাদের হচ্ছে, আপনারা যারা ঠাকুরগত হয়ে এখনো আছেন, দেখবেন আপনাদের কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনাদের পছন্দ করে না, করে না। আপনারা কোনো বিপদে পড়লে কোনো কোর্ট কাছারি, কোনো থানা পুলিশ আপনাদেরকে নিতে চায় না। কেন নিতে চায় না? কারণ আপনাদের লাগামটাতে একজন ধরে রেখেছেন, আপনাদের লাগামটাতে একজন ধরে রেখেছেন। তাই তিনি পরামর্শ করেছে, বলছেন যে আমি আমার সকল শিষ্যের সেট নষ্ট করে দিয়েছি, আমি ছাড়া তোমাদের আর বলবার কেউ নেই। তাই যখন ঘোর বিপদে পড়বেন, কিচ্ছু না পারেন, যখনই ঠাকুরের কোনো একটা মুখস্থ বই বাণী, আপনি প্রথম যে বইটা খুলবেন, যে বইটা বার করবেন, যে পৃষ্ঠাটা খুলবেন, সেই পৃষ্ঠাটা পড়বেন, সেই পৃষ্ঠাতে আপনার সমস্যার সমাধানের কথা উল্লেখ থাকবে। বলেছি রামরাম বলুন। আমি ভুল বলছি না ঠিক বলছি, আপনাদের সাধারণ মিলে বুঝবো কি করে? তাহলে মাঝে মাঝে কালচারের দরকার আছে। তাহলে এই বইতে কি অদ্ভুত অদ্ভুত ব্যাপার দেখুন। এই বইটাতে সঠিক পথের দিশা, নামটা দেওয়া হলো কি সঠিক পথের দিশা। বইয়ের ভাষণটা এ টু জেড চিত্তদা বরাবরই যা বলেন একই বক্তব্য এখানে আছে। শুধু নতুনত্বের মধ্যে কি আছে, সেক্রেটারি সভাপতি পদগুলোকে বাদ দিয়ে কর্মী পরিষদ গঠন করা কথা, যা এইটাই যে নতুনত্ব। তার জন্য বইটার নাম দেওয়া হলো কেন সঠিক পথের দিশা। বইটার নাম দেওয়া হচ্ছে নিশানা, যাতে চিত্তশিক্ষার মহাশয়ের অবর্তমানে আমরা ভাই বোনেরা তাকে দোষ দিতে না পারি যে চিত্তদা এই ঠাকুর আসবে, এই বিপ্লব হয়ে যাবে, বলতে বলতে লোডশেডিং হয়ে গেলেন, এই দোষ যাতে দিতে না পারি। লাস্টের দিকে তার বইগুলো খেয়াল করে দেখুন, এই বইগুলো কিন্তু তার নিজের পেনশনের পয়সা খরচ করে তিনি ছাপিয়েছেন, একটা টাকা কারুর থেকে নেয়নি। বইয়ের নাম হয়েছে নিশানা। এই নিশানা বইতে কি লেখা হয়েছে? এখানে সন্তান দলের মাননীয় অচল সেন যিনি স্বীকার করে যাচ্ছেন, এই কথাটা শুনলে আপনারা একটু চমকে উঠবেন। অচল সেন নিজে বলছেন, আমি যা জানি চিত্ত তাই জানে। কে বলছে? সন্তান দলের সভাপতি অচল সেন। আমি যা জানি চিত্ত তাই জানে, আমাদের ঘাটাঘাটি করো না, আমাদেরকে আমাদের কাজ করতে দাও, তোমরা তোমাদের কাজ করো। কে বলছে? সন্তান দলের সভাপতি অচল সেন মহাশয়। আমাদেরকে আমাদের কাজ করতে দাও, তোমরা তোমাদের কাজ করো। নির্বিকল্প সমাধির পর্বে চিত্ত অর্জুনের ভূমিকা পালন করেছে। কে বলছে? সন্তান দলের সভাপতি অচল সেন মহাশয়। I am completely successful, I am reward। আমার হাত পা বাঁধা, তাই আমি কিছু বলতে পারছি না। হ্যাঁ, সব ঠাকুরের ইনস্ট্রাকশন মতো কাজ করছি, মানে ঠাকুরের নির্দেশ অনুযায়ী কাজ করছি। কেউ আদর্শে কাজ করছে না, সব ধান্দায় ঘুরছে, অর্থ নাম যশ এই আশায় সবাই ঘুরছে। তাই সেখানে বললেন চিত্তশিক্ষা সম্পর্কে, চিত্ত হলো ঠাকুরের বাণীর এনসাইক্লোপিডিয়া, মানে টেপ রেকর্ডার। কে বলছেন? সন্তান দলের সভাপতি। চিত্ত হলো ঠাকুরের বাণীর এনসাইক্লোপিডিয়া, টেপ রেকর্ডার। চিত্ত সৎ, ওর পাশে যারা ছিল তারা ছিল অসৎ, চোর। চিত্তের আসল কাজের কথা যদি বলে, মাইন্ডেড, কোন আওয়াজ করবেন না, আইডাল পয়েন্ট জেনে রাখুন। চিত্ত সৎ, ওর পাশে আশেপাশে যারা ছিল তারা ছিল অসৎ, চোর। চিত্তের আসল কাজের কথা যদি বলি, তোমরা ওকে মাথায় নিয়ে নাচবে। কে বলছেন? সন্তান দলের সভাপতি মহাশয়। সুতরাং চিত্তদার যে লাস্টের দিকে যে গাইডলাইন গুলো, সেই গাইডলাইন গুলো অনুযায়ী আমরা যদি দেখি, লাস্টের দিকে বইগুলো নামগুলোই একটা মিরাকেল। নিশানা, মীমাংসা, যেটা মীমাংসা বই করছেন তো, মীমাংসা। তারপরে এই যে সাংগঠনিক যে গন্ডগোল হচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ভাবে আমাদের যে গন্ডগোল গুলো চলছে, এই গন্ডগোল গুলো যাতে না হয় তার জন্য তার সমাধানের সূত্র দিয়ে রাখা হচ্ছে মীমাংসা।
আদর্শ সন্তান একটা বই লেখা হলো, আবার ঘুরিয়ে পরে আবার কিছু লেখা হলো সন্তানের আদর্শ, তারপরে নিশানা, তারপরে সঠিক পথের দিশা বলে তিনি এখান থেকে আড়া ঘরে মাঠ ফাঁকা করে দিয়ে গেলেন। কেন? পরীক্ষা, চরম পরীক্ষা। এই যে সিচুয়েশনে আমরা চলছি, আমরা একটা কঠিন অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে চলছি। এই ছাঁকনিতে ছাঁকতে ছাঁকতে পরম পিতার ঘোষণা, আসবে লাখো কোটি, থাকবে আঙ্গুলে গোনা কয়েক কোটি। আজকে সেই পরীক্ষা শুরু হয়েছে। যতই মুখে মুখে আমরা চিত্তদা বলি না কেন, চিত্ত শিক্ষাকে আমরা ব্যবহার করেছি, কিন্তু তার নির্দেশটাকে মান্যতা দেয়নি। এবং সাথে সাথে সন্তানদের সংগঠনকে নিয়ে যে ব্যবসা শুরু হয়েছে, নামকে নিয়ে যে ব্যবসা শুরু হয়েছে, এই ব্যবসার বিরুদ্ধে আজকে আমাদের গর্জে ওঠা দরকার। বাড়িতে বাড়িতে আপনারা প্রতিদিন নাম করুন, এইখানে সেই সঠিক পদ্ধতির সাথে সেই নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু আজকের বাড়িতে বাড়িতে নাম না করে একটা জায়গায় নামও খাটিয়ে সমস্ত ভাই বোনকে ডাকা হচ্ছে, এসো এখানে কালেকশন দাও। আমরা সরল বিশ্বাসে কালেকশন দিচ্ছি, সেই টাকার হিসাব পাওয়া যাচ্ছে না। তাই 22টা দিন 22 জায়গায় নাম না করে, 56 দিন 56 একটা জায়গায় নাম না করে 56টা বাড়িতে করলে কোনো অসুবিধা হয়? 56টা এলাকায় করলে কোনো অসুবিধা আছে? 22টা দিন 22টা এলাকায় করলে কোনো অসুবিধা আছে? তাতে বরং ভাই বোনেরা বেশি কাজ পাবে, আর বেশি খুশি হবে, সেই এলাকায় ভাই বোন উপস্থিত থাকতে পারবে। আমি যদি আমার হাওড়ার বুকে একটা নাম নেই, উত্তরবঙ্গ থেকে 5 জন কি 10 জন আসবে, কিন্তু উত্তরবঙ্গে যদি একটা ডেট ফেলা হয়, তখন সেখানকার ভাই বোন থাকবে। হাওড়া জেলার 12টা স্পটে যদি 22টা স্পটে যদি 22টা এলাকায় যদি নাম বলা হয়, সেই এলাকার ভাই বোনগুলো থাকতে পারবে। তাদের প্রচার কোনটা বেশি হচ্ছে? উদ্দেশ্য নামকে নিয়ে সামনে একটা ব্যবসা চলছে চূড়ান্ত আকারে। আজকের এই নির্দ্বিধায় এই কথাগুলো বিগত দিনের অতীত অভিজ্ঞতা থেকে বলতে বাধ্য হচ্ছি। এই নামকে নিয়ে, ঠাকুরকে নিয়ে ব্যবসা বন্ধ করুন, তা নইলে পরম পিতাই বলা, খাওয়াবো তত্ত্ব আর হাগাবো রক্ত। এটা পরম পিতার বলা, খাওয়াবো তত্ত্ব আর হাগাবো রক্ত। এটা মনে থাকে যেন ঠাকুরের কথা। সুতরাং ঠাকুরকে নিয়ে ব্যবসা বন্ধ করুন, নামকে নিয়ে ব্যবসা বন্ধ করুন, সহজ সরল শিশুর মতো মন তৈরি করুন। এটা কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা আধ্যাত্মিক সংগঠন, এটা একটা পবিত্র সংগঠন। যার জন্য আমি আমার বক্তব্য শেষ করব যে কথা বলে, সেটা এই বাচ্চাগুলো যে কথা আপনারা হয়তো মানবেন না, আজকে আপনারা মানতে বাধ্য। তার কারণ মহাশয়, চিত্ত শিকদার মহাশয় নিজের হাতের লেখা চিঠি, ব্যক্তিগত বক্তব্য, এটাকে আপনারা উড়িয়ে দিতে পারবেন না। এখানে পরিষ্কার বলা হয়েছে, সন্তান দল কেন্দ্রীয় কমিটির আসন্ন বার্ষিক সাধারণ সভায় যে উপস্থিত থাকতে আমাকে সংগঠনকে বক্তব্য রাখার জন্য প্রস্তাব এসেছিল, আমার বর্তমান শারীরিক ও মানসিক দুরবস্থায় আমার পক্ষে এটা সম্ভব হবে না বলে আমার বক্তব্য লিখিত আকারে জানাচ্ছে। আমরা উপর্যুপরি মিটিং সিটিং, অ্যানুয়াল জেনারেল মিটিং যা কিছু করি না কেন, ঠাকুরের মূল সন্তান দলের কাজ তিনি ঠিকই চালিয়ে নিচ্ছেন। চারিদিকে নামের জোয়ার বইছে। চিত্ত শিকদার যদি তার মূল সন্তান দল সংগঠনের মনোনীত সম্পাদক হয়ে থাকে, তাহলে বিশ্বের সন্তানদের দরবারে একদিন, বাচ্চাগুলোকে সামলাও, ভাইটাল পয়েন্ট আবার বলছি, আমরা উপর্যুপরি মিটিং সিটিং, অ্যানুয়াল জেনারেল মিটিং যা কিছু করি না করি, ঠাকুরের মূল সন্তান দলের কাজ তিনি ঠিকই চালিয়ে নিচ্ছেন। চারিদিকে নামের জোয়ার বইছে। চিত্ত শিকদার এই জায়গাটা কিন্তু ভাইটাল জায়গা। চিত্ত শিকদার যদি তার মূল সন্তান দল সংগঠনের মনোনীত সম্পাদক হয়ে থাকে, তাহলে আগামী বিশ্বের সন্তান সংগঠনের, আগামী বিশ্বের সন্তানদের দরবারে একদিন তিনি কাকে তুলে ধরবেন। চিত্ত শিকদার যদি মারা যায়, কাকে তুলে ধরবেন? এটা প্রশ্ন চিহ্ন আমার। চিঠিটা কবে লেখা? চিত্ত শিকদার 22/2/2017 সাল। এখানে আমার প্রশ্ন চিহ্ন, আমি কোনো মতামত দিতে পারি না। আগামী বিশ্বের দরবারে যদি চিত্ত শিকদারকে তিনি তুলে ধরতে চান, পরবর্তীতে তুলে ধরতে চান, তিনি যদি চলেই যান, তাহলে কাকে তুলে ধরবেন? ঠাকুর? এটা প্রশ্ন চিহ্ন আমার। দায়িত্ব দিয়ে দেওয়া হলো কতগুলো দিন। 1 নম্বর হচ্ছে
আমি টোটাল চিঠিটা পড়বো না। 1 নম্বর দায়িত্ব হচ্ছে প্রধান দায়িত্ব নাম প্রচার, প্রকৃত বিপ্লব, বিশ্বব্যাপী সার্বিক সার্থক বিপ্লব ঘটিয়ে বিশ্বের তথা মানুষের পরিবেশ তথা মানুষের মানসিকতার পাল্টাবার জন্য, ভিতরের আচরণ বৃত্তিগুলি ঘটাবার জন্য পরম পিতার মতে যার অভাবে আজ পর্যন্ত পৃথিবীর প্রতি কোনো বিপ্লব পরিপূর্ণ সার্থক রূপ পায়নি এবং বর্তমানে যার একমাত্র হাতিয়ার দিয়ে দিয়েছেন রাম ও নারায়ণ রাম মহানাম, তার দ্বারা অভ্রান্ত ব্যাখ্যা অনুযায়ী এর বিজ্ঞান সম্বন্ধে আমাদের অবহিত হতে হবে সঞ্জয়িত ভাবে। মানে এই নামেই নামের সহকারী হাতিয়ার হিসাবে পরম পিতার নির্দেশ, তোমরা ঘরে ঘরে শঙ্খ ধ্বনি দাও, ভোর 5টা, দুপুর 12টা, সন্ধ্যে 6টা, রাত্রি 12টা, রাত্রি 2টো। তাহলে 1 নম্বর দায়িত্ব দেওয়া হলো প্রধান দায়িত্ব নাম প্রচার, 2 নম্বর দায়িত্ব শঙ্খ ধ্বনি, আর 3 নম্বর দায়িত্ব হলো যে তোমরা মাঝে মাঝে কর্মীদের নিয়ে আলোচনা। এখন আর পাবলিক মিটিং এর কথা বলা হলো না। তাহলে তার সিগনেচার করা 22/2/2017 সালের চিঠি, 2018 সালে সঠিক পদে ডিসেবল কমিউনিটি হলের ভাষণ। তাহলে এতগুলো তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও আমরা যদি বলি যে আমরা চিত্ত শিকদারের গাইডলাইন মানব না, আমরা যেমন ভাবে শাখা জেলা সমন্বয় কমিটি চালিয়ে যাচ্ছি তেমন ভাবে চালিয়ে যাব, যদি এই সেক্রেটারি পদ, এই সভাপতি পদ হারিয়ে যায়, তাহলে বেদের যুগ যখন প্রতিষ্ঠা হবে, তাহলে যদি এই পদটা হারিয়ে যায় তখন তো আমি তো বেকায়দায় পড়ে যাবো। অতএব চিত্ত শিকদারের সব কথা মানতে পারি, কিন্তু ওই কথাটা মানবো না, সেক্রেটারি পদ, সভাপতি পদটাকে নষ্ট করা যাবে, ঠিক কিনা? আপনারা কোন পক্ষে? কর্মী পরিষদের পক্ষে না শাখা জেলা কমিটির পক্ষে, সমন্বয় কমিটির পক্ষে? কোনটা? কর্মী পরিষদের পক্ষে। সবাই মিলে বলুন একবার এক করে। তাহলে আপনি আপনাদের সর্বসম্মতিক্রমে হাওড়া জেলা যে ভৌগোলিক কর্মী পরিষদ গঠন হতে চলেছে, সেই ভৌগোলিক কর্মী পরিষদের যে উদ্যোগ নেওয়া হয়েছে, এই উদ্যোগটাকে ভণ্ডুল করার জন্য বহু রকম ভাবে অপপ্রচার, এমনকি বিরোধীদের কাছে পর্যন্ত ফোন গেছে। যারা যারা এই প্রোগ্রামের উদ্যোক্তা, তাদের প্রত্যেকের কান ভারী করা হয়েছে। এরা কি সন্তান দলের প্রকৃত কর্মী? ঠাকুরের প্রোগ্রামকে, পরম পিতার নির্দেশকে বাস্তবায়িত করার জন্য যদি কেউ উদ্যোগ নেয়, এখানে তো সবাইকে আমন্ত্রণ করা হয়েছে, কাউকে তো রেখে রেখে করা হয়নি, চুরি করে ডাকা হয়নি, সবাইকে জানিয়ে অনেকদিন আগে থেকেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। তা সত্ত্বেও এই প্রোগ্রামটাকে ফ্লপ করবার জন্য বহু কর্মী আটকে দেওয়া হয়েছে। ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে আরেকটা প্রোগ্রাম আজকে ডেকে নেওয়া হয়েছে যাতে এখানে ভাইবোন বেশি না হয়। এরা কি প্রকৃত বেরো কর্মী? সুতরাং এই অবস্থার মধ্যে থেকে আমাদের বুঝে নিতে হবে, এই আসবে লাখো কোটি, থাকবে আঙ্গুলে গোনা কয়েক কোটি। সেই ছাঁকনি চলছে, এই ছাঁকনিতে ধরা পড়ে যাবে কার মন হালকা, কার মন দৃঢ়। সমস্ত বাধা অতিক্রম করো। আজকে যারা এই মহৎ উদ্যোগ নিয়েছেন, পরম পিতা রিকশাটাকে বাস্তবায়িত করার জন্য যে উদ্যোগ নিয়েছেন, সেই কর্মী পরিষদের পক্ষে যে সমস্ত ভাই বোনেরা এসেছেন, তাদেরকে আমি ব্যক্তিগতভাবে পরম পিতাকে সামনে রেখে, আমাদের বর্ধা নেতাজি সুভাষচন্দ্র বসুকে সাক্ষী রেখে, আমরা সর্বপ্রথম সন্তান দল ভৌগোলিক জেলা কর্মী পরিষদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো হাওড়া জেলা থেকে শুরু হলো আজকে এই পদক্ষেপ। এই অভিযান আমাদের চলবে প্রত্যেকটা জেলায় জেলায়। তাই আপনারা সবাই মিলেমিশে থাকবেন, উত্তেজিত হবেন না, রাগ অভিমান করবেন না। এই বড় কাজ, মহতি কাজকে বাস্তবায়িত করতে গেলে আপনাদের অনেক ঘাত প্রতিঘাত সহ্য করতে হবে, অনেক মান অপমান সহ্য করতে হবে, অনেক বদনাম, নিন্দা, বদনাম দেওয়ার চেষ্টা হবে। যদি আপনার বিবেক বলে যে আপনি সঠিক পথে হাঁটছেন, যদি আপনার বিবেক বলে আপনি গুরুর নির্দেশিত পথে চলছেন, যদি আপনার বিবেক বলে পরম পিতার মনোনীত সম্পাদকের নির্দেশ অনুযায়ী আপনারা এগিয়ে যাচ্ছেন, তাহলে যত বড় বাধা আসুক না কেন সেই বাধা টিকবে না। নামের জোরে
একেবারে একাকার হয়ে যাবে। ভয় পাবার কিছু নেই। আমাদের সঙ্গে একজন আছেন পরম পিতা ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ। আমাদের লিডার একজন, আমাদের নেতা একজন, আমাদের পরম পিতা, আমরা সবাই তার সন্তান। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। মাননীয় সভাপতি মহাশয় অনুরোধ করছি, আপনারা ভৌগোলিক পরিপরিষদে কাকে কনভেনার করবেন সেটা আপনারা ঠিক করে নেন, সেটা আপনাদের আভ্যন্তরীণ ব্যাপার। রাম রাম রাম, রাম রাম রাম, রাম রাম রাম। আমার বক্তব্যে, আমার আলোচনায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন আমাকে ভাই হিসেবে ক্ষমা করে দেবেন, কিন্তু সত্য কথা বলতে আমি কখনো পিছুয়া হই না। এটা আমার প্রিন্সিপাল। সত্য কথা বলে যাচ্ছি, পরেও বলবো, যতদিন বেঁচে থাকবো তখনও বলবো। রাম রাম রাম, রাম রাম।